সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায়ের যশোর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্নটা, অর্থাৎ একদম শুরুতে যে ইনফরমেশনগুলো আছে খুবই ছোট, অল্প কিছু ইনফরমেশন আছে এবং এটার মাধ্যমে আমাদের পুরো সৃজনশীলটা করতে বলা আছে। এবং শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাপ্তি এবং প্রদান হিসাব করা আছে। যখন কোনো অঙ্কের মধ্যে আমরা দেখব প্রাপ্তি প্রদান হিসাব আছে, এখান থেকে আমরা বুঝে নিব আমাদের দুইটা বিষয় অবশ্যই করতে বলা হবে। একটা হলো এখান থেকে আমাদের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতেই হবে এবং আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণী। এই দুইটা ছাড়াও আরও একটা বিষয় থাকে, সাধারণত প্রত্যেকটা কতে এটা বলে দেয়, সেটা হচ্ছে পারিবারিক তহবিল প্রস্তুত করো। সেমভাবে দেখো এই প্রশ্নের মধ্যেও ঠিক তাই আছে। এখানে প্রথমে পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাবিলা একজন ব্যাংক কর্মকর্তা। তার 1 জানুয়ারি 2023 তারিখের আর্থিক অবস্থাটা এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার হাতে আছে 1,40,000 টাকা, তার আসবাবপত্র আছে 6 লাখ টাকার, ফ্ল্যাট আছে 15 লক্ষ টাকার এবং ব্যাংকে স্থায়ী আমানতে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করা আছে 3 লক্ষ টাকার। এছাড়াও তিনি ব্যাংক থেকে লোন নিয়েছে 2 লক্ষ টাকার। এটা হচ্ছে তার একদম 1 তারিখের কিছু উদ্বৃত্তের পরিমাণ। এবার আমরা দেখি এই পুরো বছরের প্রাপ্তি প্রদানগুলো। যেমন পুরো বছরে তার এই 3 ধরনের ইনকাম হয়েছে। প্রথমে বেতন পেয়েছে 4 লক্ষ, কৃষি থেকে আয় অর্থাৎ কৃষি কাজ থেকেও সে কিছু ইনকাম করে। কৃষি থেকে আয় করেছে 20,000 এবং তিনি যে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগ থেকে তার সুদ এসেছে 10,000 টাকা। এবার আমরা যদি প্রদানগুলো দেখি, প্রদানগুলোর মধ্যে প্রথমেই আছে খাদ্য ক্রয়, যেটা সাধারণত প্রত্যেকটা পারিবারিক হিসাবের মধ্যে কমন একটা খরচ। তারপর আছে দৈনন্দিন খরচ, মণিহারি এবং শিক্ষা সামগ্রী খরচ। তারপর এই যে তিনি ঋণ গ্রহণ করেছিলেন, এখন তিনি ঋণ পরিশোধ করে দিচ্ছে 70,000 টাকার। এছাড়া তিনি নতুন করে সম্পদ হিসেবে ফ্রিজ ক্রয় করলো 30,000 টাকার। তারপর আপ্যায়ন খরচ করেছে 15,000, যাতায়াত খরচ করেছে 3,000 এবং সবার শেষে বছর শেষে তার হাতে এখনো আছে 2,60,000 টাকা। এই ছিল আমাদের পুরো কোশ্চেনটা। এখন আমাদের কতে বলা হয়েছে পারিবারিক তহবিল নির্ণয় করো। পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রারম্ভিক সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক দায়টাকে মাইনাস করব। তাহলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এবার তাহলে আমরা দেখি তার এই হিসাবগুলোর মধ্যে প্রারম্ভিক সম্পদ কি কি আছে। হাতে নগদ আছে, আসবাবপত্র, ফ্ল্যাট, ব্যাংকে স্থায়ী জমা। তাহলে প্রথমে আছে নগদ, হাতে নগদ, তারপরে আছে আসবাবপত্র, তারপরে আছে ফ্ল্যাট, এরপর আছে ব্যাংকের স্থায়ী জমা। ওকে, এগুলো হচ্ছে তার প্রত্যেকটাই সম্পদ। এবার সম্পদ থেকে বাদ দিতে হবে দায়ের পরিমাণ। দায়ের পরিমাণ একটাই আছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে একে একে আমরা সবগুলোর টাকা বসাই। হাতে নগদ আছে 1,40,000, আসবাবপত্র আছে 6 লাখ টাকা, 1,40,000, তারপর আছে 6 লক্ষ টাকা, ফ্ল্যাট আছে 15 লক্ষ টাকা। এবার ব্যাংকের স্থায়ী জমা আছে 3 লক্ষ টাকা, ঋণ নিয়েছে 2 লক্ষ টাকা। ব্যাংকের স্থায়ী জমা 3 লক্ষ টাকা, এছাড়াও তিনি ঋণ নিয়েছে 2 লক্ষ টাকা। তাহলে এবার এই ক্যালকুলেশনগুলো করে ফেললেই আমরা আমাদের পারিবারিক তহবিলের পরিমাণটা পেয়ে যাব। তাহলে প্রথমে 1,40,000, 6 লক্ষ, 15 লক্ষ, 3 লক্ষ, টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 25,40,000 টাকা। এখান থেকে যদি আমরা 2 লক্ষ টাকার দায় বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 23,40,000 টাকা। তাহলে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 23,40,000 টাকা। এবার আমরা যদি একটু ছকে দেখি, এই সাইডটাতে থাকবে দায়, দায়ের মধ্যে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ, আর এই সাইডেতে থাকবে সম্পদগুলো। তাহলে প্রথমে হাতে নগদ
আসবাবপত্র, ফ্ল্যাট এবং ব্যাংকের স্থায়ী জমা। টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 25,40,000 এবং এখান থেকে আমরা ব্যাংক ঋণের পরিমাণটা বাদ দিয়ে পারিবারিক তহবিলের পরিমাণটা পেয়ে যাচ্ছি 23,40,000 টাকা। এবার যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বারে বলেছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের আয়গুলোকে নিয়ে আসতে হয়, তারপর সেই আয়গুলো থেকে ব্যয়সমূহকে বাদ দিতে হয়। তো এখানে আমরা আয়ের পরিমাণ দেখেছিলাম তিনটা, অর্থাৎ প্রথমে আমরা দেখেছি বেতন আছে 4 লক্ষ, কৃষি থেকে আয় করেছি 20,000 এবং বিনিয়োগে সুদ আছে 10,000। এই তিনটা ছাড়া আর এখানে কিন্তু আমরা কোনো আয় দেখিনি। তাহলে আমরা প্রথমে এই তিনটা আয়কে যোগ করে দিব এবং তিনটা আয়কে যোগ করে আমরা মোট আয়ের পরিমাণ পাচ্ছি 4,30,000 টাকা। এবার আমাদের এই আয়সমূহ থেকে বাদ দিতে হবে ব্যয়সমূহ। তো এখানে আমরা ব্যয়সমূহ দেখে নিই কি কি আছে। যেমন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য ক্রয় করা হয়েছে, দৈনন্দিন খরচ আছে, মণিহারি এবং শিক্ষার সামগ্রী আছে। ঋণ পরিশোধ, ফ্রিজ ক্রয় এখানে আসবে না, কারণ ঋণ পরিশোধটা চলে যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দায় অংশে। আবার ফ্রিজ ক্রয় এটা চলে যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি অংশে। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে আর বাকি প্রত্যেকটা প্রদানই কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা একটু দেখি কি কি প্রদান আমরা এখানে ব্যয় হিসেবে লিখতে পারি। প্রথমে আমরা লিখলাম খাদ্য ক্রয় 1,30,000 টাকা, তারপর দৈনন্দিন খরচ আছে 50,000 টাকা, মণিহারি এবং শিক্ষা সামগ্রী আছে 12,000 টাকা, আপ্যায়ন খরচ 15,000 টাকা এবং যাতায়াত খরচ দেওয়া আছে 3,000 টাকা। তাহলে টোটাল যদি আমরা ব্যয়ের পরিমাণ যোগ করে ফেলি, আমরা টোটাল ব্যয়ের পরিমাণ পাচ্ছি 2,10,000 টাকা। তাহলে টোটাল আয় 4,30,000 টাকা। এটা অফকোর্স বেশি ব্যয়ের পরিমাণের থেকে, তাই আমাদের অ্যান্সারটা আসবে আয় উদ্বৃত্ত। তাহলে আমরা 4,30,000 থেকে 2,10,000 টাকা মাইনাস করে আয় উদ্বৃত্তের পরিমাণ পাচ্ছি 2,20,000 টাকা। তাহলে এটা গেল আমাদের আয় উদ্বৃত্ত এবং আয় ব্যয় বিবরণী। এখন আমরা করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা তিনটা পার্টে শেষ করি। প্রথমে আমরা সবগুলো সম্পত্তিকে নিয়ে আসি, অর্থাৎ সম্পত্তি সমূহকে যোগ করে আমরা দেখাই, এবং দ্বিতীয় অংশে আমরা দেখাই পারিবারিক তহবিল ও দায়সমূহ। তাহলে প্রথমে আমরা দেখি কি কি সম্পত্তি আসবে। এখানে প্রথমে প্রারম্ভিক যে নগদের পরিমাণটা দেওয়া আছে সেটা কখনোই আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। আর্থিক অবস্থার বিবরণীতে আসবে সমাপনী হাতে নগদের পরিমাণ, অর্থাৎ 2,60,000 টাকা। এই পরিমাণটা আসবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। এছাড়া বাকি যে সকল সম্পত্তি আছে প্রত্যেকটাই চলে আসবে। তাছাড়াও দেখো আমাদের এই প্রদানের মধ্যে আমরা একটা সম্পত্তি ক্রয় করেছিলাম, ফ্রিজ ক্রয়। তাহলে এই কয়েকটা বিষয় আমাদের সম্পদের মধ্যে চলে আসবে। তাহলে দেখি আমরা আমাদের সম্পদের মধ্যে কি কি বিষয় নিয়ে আসব। আমরা প্রথমে আনবো আসবাবপত্র 6 লক্ষ টাকা, তারপর ফ্ল্যাট আছে 15 লক্ষ, ব্যাংকে স্থায়ী জমা করেছি 3 লক্ষ, ফ্রিজ ক্রয় করেছি 30,000 টাকা, এবং আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ যেটা একদম বছরের শেষে গিয়ে আমরা পেয়েছি সেটা হচ্ছে 2,60,000 টাকা। তাহলে টোটাল সম্পদ যদি আমরা যোগ করি, আমাদের এখানে টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 26,90,000 টাকা। এবার আমরা দায় এবং পারিবারিক তহবিলটা নির্ণয় করব এবং সেখানেও আমাদের 26,90,000 টাকাই আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি আমাদের দায়ের অংশে কি কি যাবে। প্রথমে আমরা এখানে একটা দায় দেখেছি, ব্যাংক ঋণ নেওয়া হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু অলরেডি আমরা ঋণ পরিশোধ করে ফেলেছি 70,000 টাকা। তাহলে আমরা কি করব, ব্যাংক ঋণ লিখব দায়ের অংশে এবং সেখান থেকে মাইনাস করে দেখাবো ঋণ পরিশোধের অংশটা। তাহলে ব্যাংক ঋণ গ্রহণ করেছিলাম 2 লক্ষ এবং ঋণ পরিশোধ করে ফেলেছি 70,000। তাহলে আমাদের দায়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,30,000 টাকা। এবার আমরা দেখি পারিবারিক তহবিলের পরিমাণটা কি কি আসে। আমরা অলরেডি ক নাম্বার প্রশ্নের উত্তরে পারিবারিক তহবিল পেয়েছি
23,40,000 টাকা। ক থেকে আমরা পারিবারিক তহবিলের পরিমাণ পেয়েছি 23,40,000 টাকা এবং খ থেকে আমরা আমাদের আয় উদ্বৃত্ত পেয়েছি 2,20,000 টাকা। তাহলে দুইটাকে নিয়ে আসবো এবং দুইটা যোগ করে আমরা টোটাল পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 25,60,000 টাকা। তাহলে 25,60,000 টাকা এবং 1,30,000 টাকা টোটাল যোগ করে আমরা আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব বা দায় এবং পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 26,90,000 টাকা। তো এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারলাম হ্যাঁ আমাদের অঙ্কটা অবশ্যই ঠিক আছে, কারণ দুইটা সাইড মিলে যাচ্ছে। মোট সম্পদ এবং দায় পারিবারিক তহবিলের পরিমাণ যেহেতু মিলে গেছে, আমাদের সম্পূর্ণ অঙ্কটাই ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা সেম প্যাটার্নেই প্রশ্ন দেখলাম। আমরা প্রথমে দেখেছি পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী এবং সবার শেষে দেখলাম আর্থিক অবস্থার বিবরণী। আশা করছি এই বোর্ড প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।